আজকের এই ভিডিওটা আমার সেই সব বন্ধুদের জন্য যারা বাড়ি করার ব্যাপারে আমার কাছ থেকে আইডিয়া বা সাজেশন চেয়েছেন। আমি যদিও কোনো এক্সপার্ট নই, তবে বাড়ি করতে গিয়ে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, অল্প বাজেটের মধ্যে ভালো বাড়ি তৈরি করাই ছিল আমার লক্ষ্য। আমার বাড়ির কাজ শুরু হওয়ার প্রায় বছরখানেক আগে থেকেই আমি বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সম্পর্কে ধারণা গ্রহণ করতে শুরু করি। যখনই কোথাও কোনো ভালো বাড়ির কনস্ট্রাকশনের কাজ চোখে পড়েছে, সুযোগ হলে সেখানে চলে যেতাম। কোথাও বেড়াতে গেলে আমার লক্ষ্য থাকতো সুন্দর সুন্দর বাড়িগুলির উপরে। এমনকি বেশ কিছু সম্পূর্ণ অচেনা মানুষের বাড়িতে আমি ঢুকে গিয়েছি, পরিচয় করেছি কেবলমাত্র বাড়ির সম্পর্কে জানার জন্য। আমি তাদের সঙ্গে আলোচনা করেছি যারা আমার মতোই চিন্তাধারার, অর্থাৎ যাদের অঢেল টাকা নেই, খরচ কমানোর জন্য 2-4 জায়গায় দেখে যারা মালপত্র কিনে বাড়ি করেন। সেই সব বন্ধুদের সাথে আমি কথা বলেছি যারা সিভিল ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনের ব্যাপারে অভিজ্ঞ। যাই হোক, কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় আসা যাক। বহু মানুষকে আমি দেখেছি বাড়ির কাজ শুরু করার পর সুগার বা অন্য কোনো রোগ বাঁধিয়ে বসেছেন। ঠিক মতো নাওয়া নেই, খাওয়া নেই, টেনশনে ঘুম নেই, খরচ বেড়ে যাচ্ছে, বাজেট ছাড়িয়ে যাচ্ছে, অথচ বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে না। এমনটা আমারও হয়েছে। তাই বলছি, আরে দাদা, বাড়ি করছেন তো একটু সুখভোগ করার জন্য নাকি? অসুস্থ হয়ে যদি ভোগই না করতে পারেন, তাহলে আর বাড়ি করছেন কিসের জন্য? আর এই জন্যই দরকার একটা ঠিকঠাক প্ল্যানিংয়ের প্রথমেই যেটা করতে হবে, বাজেট। প্রথমেই আপনার সম্পূর্ণ বাজেট ঠিক করে নিন। আপনি যদি কন্ট্রাক্টে না দিয়ে নিজে মালপত্র কেনেন, তাহলে একটি স্ট্যান্ডার্ড মানের বাড়ি কমপ্লিট করতে গেলে বর্তমানে প্রতি স্কোয়ার ফিটে 2150 টাকা খরচ হবে। এই হিসেব ধরে আপনি এগোতে পারেন। আপনার যদি 20 লক্ষ টাকা বাজেট থাকে, তাহলে 900 থেকে 950 স্কোয়ার ফিটের প্ল্যান বানান। এর মধ্যে 3টি বেডরুম, বাথরুম, কিচেন, ডাইনিং, ড্রয়িং, সিঁড়িঘর ইত্যাদি সবই হয়ে যাবে। ছাদ ঢালাই পর্যন্ত আপনার খরচ যদি 10 লাখ টাকা হয়, তবে সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করতে আরও 10 লাখ টাকা খরচ হবে। এই হিসেব মেনে এগোবেন। সমস্ত খরচের 3 ভাগের 1 ভাগ কিন্তু মিস্ত্রি খরচ হবে, এটা মনে রাখবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়ির ফ্লোর প্ল্যান। বাড়ি শুরু করার আগে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বাড়ির ফ্লোর প্ল্যানের ওপরে। ফ্লোর প্ল্যান কি? অর্থাৎ বাড়িটির কোন ঘর কোথায় হবে, বেডরুম, বাথরুম, রান্নাঘর ইত্যাদি সমস্ত ঘরের মাপ, তাদের দরজা জানলার পজিশন, কলাম পিলারের ঘর হলে প্রত্যেকটা কলাম কোথায় হবে, এই সমস্ত কিছু ড্রয়িং করা হয়ে থাকে ফ্লোর প্ল্যানের ওপরে। তাই যথেষ্ট সময় নিয়ে এবং ভাবনা চিন্তা করে ফ্লোর প্ল্যানটা বানানো উচিত। প্রয়োজনে আপনি কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন, কিন্তু মিস্ত্রির উপরে সবটা ছেড়ে দেবেন না। ফ্লোর প্ল্যান করার সময় যে বিষয়গুলি খেয়াল রাখা উচিত সেগুলি হলো, প্রথমত, খুব প্রয়োজন না হলে ঘরের মধ্যে গলি বা প্যাসেজ রাখবেন না। বহু পুরনো বাড়িতে 2 ঘরের মাঝখানে গলি বা প্যাসেজ রাখা হয়ে থাকে, কিন্তু এখন সেই সব চলে না। এটা বাড়ির যেমন জায়গা নষ্ট করে, তেমনি বাড়িটাও ঘিঞ্জি মনে হয়। দ্বিতীয়ত যেটা মনে রাখবেন, প্রতিটি ঘরে যেন যথেষ্ট পরিমাণে আলো এবং বাতাস আসতে পারে, এই বিষয়টি মাথায় রেখে দরজা এবং জানলার পজিশন করতে হবে। একটি ঘরে 2টি জানলা রাখতে পারেন, তাতে ভালো বাতাসটা ভালো সার্কুলেট করতে পারে, এতে ঘর যেমন ঠান্ডা থাকে তেমন স্বাস্থ্যকর থাকে। 3 নম্বর যে বিষয়টা খেয়াল রাখবেন, বাড়িতে যদি 1 ফুট বাই 1 ফুট কলাম পিলার ব্যবহার করেন, তাহলে 2টি কলমের মাঝে 10 থেকে 12 ফুটের বেশি ডিস্টেন্স রাখবেন না। বাড়ির ভেতরের পার্টিশনের দেওয়ালগুলি 5 ইঞ্চি গাঁথনি রাখতে পারেন, তবে বাইরের দেয়ালগুলি 10 ইঞ্চি গাঁথনি হলে ভালো হয়। আর যদি বাইরের দেয়ালগুলি সবগুলো 10 ইঞ্চি করা সম্ভব না হয়, তবে সেক্ষেত্রে অন্ততপক্ষে দক্ষিণ এবং পশ্চিম দিকের দেয়াল দুটি 10 ইঞ্চি করা উচিত। তার কারণ হলো, আমাদের পশ্চিমবঙ্গ কর্কটক্রান্তি রেখায় অবস্থিত, আর কর্কটক্রান্তীয় অঞ্চলে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ গরমকালের সময়টায় সূর্য হয় মাথার উপর থাকে, নাহলে একটু দক্ষিণ দিকে হেলে থাকে, তির্যকভাবে কিরণ দেয়। এর ফলে দক্ষিণ এবং পশ্চিম দিকের দেয়াল দুটি বেশি গরম হয়। এই দুটি দেওয়াল মোটা হলে কি হবে, ঘরের তাপ কম প্রবেশ করবে এবং ঘর তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। তাহলে বাড়ির ফ্লোর প্ল্যান হয়ে গেল। এরপরে আসছে বাড়ির এক্সটেরিয়র ডিজাইন।
বাড়ির বাইরের ডিজাইন হবে একদম সিম্পল। মনে রাখবেন, যত বেশি ভাঁজ তত বেশি খরচ। অনেকেই কি করেন, দরজা বা জানলা বা মেইন গেট বা ব্যালকনি সুন্দর দেখাবার জন্য মন্দিরের মতো আর্চ করেন। আবার অনেকে সেই আর্চের মধ্যে অনেকগুলো ঢেউ বা ভাঁজ দেন। এতে খরচ অনেকটা হয়ে যায়, কিন্তু বাড়ির সৌন্দর্য অতটা খোলে না। এটা পুরনো ধাঁচ। এখন কিন্তু সাধারণ ডিজাইনের বাড়ি, বড় বড় জানলা, দরজা এবং খোলা ব্যালকনি সব মিলিয়ে রং করার পর অসাধারণ লাগে, খরচও অনেক কম হয়। এরপরে যেটা মাথায় রাখতে হবে, ইন্টেরিয়র ডিজাইন। বাড়ির ভেতরের ডিজাইন এমনভাবে করতে হবে যাতে প্রতিটি ঘর খোলামেলা হয় এবং জিনিসপত্র রাখার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা থাকে। অর্থাৎ কোনো জায়গা যেন অপচয় না হয়। ধরুন, সিঁড়ির নিচে, বাথরুমের ওপরে, বারান্দার দুই পাশে প্রত্যেকটি আনাচ কানাচ কাজে লাগানোর উপযুক্ত করতে হবে। প্ল্যানিং করতে হবে যাতে জিনিসপত্র রাখার পর সেগুলো যেন ওপেন না থাকে, জিনিসপত্র যেন দেখা না যায়, সেগুলো যেন কভার করা যায়। প্রত্যেকটি বাড়িতে প্রথম দিকে তেমন, নতুন বাড়ি প্রথম দিকে তেমন জিনিসপত্র থাকে না, কিন্তু যত দিন যায় জিনিসপত্র বাড়তে থাকে। শেষে গিয়ে জিনিসপত্র বাড়তে বাড়তে এমন হয় যে সেগুলি রাখার জায়গা খুঁজে পাওয়া যায় না। এই কারণে প্রতিটি ঘরে জিনিসপত্র রাখার জন্য খাট হলে বক্স খাট, দেওয়াল জুড়ে আলমারি করা বা ক্যাবিনেট করার প্রয়োজন হয়। বাড়ির প্রকৃত সৌন্দর্য কিন্তু এই ইন্টেরিয়র ডিজাইনের উপরেই নির্ভর করে। আর এজন্য আপনাকে বাড়ি শুরু করার আগে থেকেই কম করে 2 থেকে 3 লাখ টাকা আলাদা করে রাখতে হবে ইন্টেরিয়র করার জন্য। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হলো বাস্তু বা বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রে বাড়ি বানানোর অনেক নিয়মকানুন আছে। অনেকে বাস্তুশাস্ত্র মেনে বাড়ি করেন, আবার অনেকে মানেন না। তবে আমার মনে হয় বাস্তু বিষয়টা কিন্তু নেহাতি কুসংস্কার নয়, এর মধ্যে বিজ্ঞান রয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশে বছরের বিভিন্ন সময়ে মৌসুমী বায়ুর প্রবাহ, বৃষ্টিপাত, সূর্যরশ্মির পতন কোণ, গৃহের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ইত্যাদি বিষয় মাথায় রেখে বাস্তু নিয়মকানুনগুলো তৈরি হয়ে থাকে। তবে বহু ব্যক্তি যারা নিজেদের বাস্তু বিশারদ বলে দাবি করেন, তারা টাকার লোভে বাস্তুশাস্ত্রের অপব্যবহার করেন। তারা বলেন, আপনার ঘরে বাস্তু দোষ আছে, ঘরের এই কোণে ওটা রাখুন, ওই দেয়ালে এটা ঝোলান, অমুক ছবি লাগান, তমুক করুন, তাহলে বাস্তুদোষ কেটে যাবে, যজ্ঞ করুন। এইগুলো আমার মনে হয় কুসংস্কার। ওদের থেকে দূরে থাকুন, কারণ বাস্তু বিষয়টা ওইভাবে কাজ করে না। তাহলে কিভাবে কাজ করে বলছি। যেমন ধরুন, বাস্তুশাস্ত্রে বলা হয় ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে পায়খানা বা ট্যাঙ্কি বা অন্য কোনো নোংরা আবর্জনা ফেলার জায়গা যেন না বানানো হয়। সম্ভব হলে পুজোর ঘর বানানো যেতে পারে। কেন? কারণ দিনের শুরুতে সূর্যরশ্মির প্রথম কিরণ কিন্তু ঈশান কোণে এসেই পড়ে। খেয়াল করবেন, বাতাস কিন্তু তখন প্রবাহিত হয় পূর্ব দিক থেকে। তো সেখানে যদি দুর্গন্ধযুক্ত কোনো কিছু থাকে, তবে তার দুর্গন্ধ সারা বাড়িতেই ছড়িয়ে পড়বে, যেটা কিনা অস্বাস্থ্যকর। আর ঠাকুর ঘরকে আমরা মনে করি পজিটিভ এনার্জির উৎস। তাই ঠাকুর ঘরে এসে যদি দিনের প্রথম আলো এসে পড়ে, তাহলে সারা বাড়িতেই একটা পজিটিভ এনার্জি সঞ্চারিত হয়। আবার ধরুন, দক্ষিণ পূর্ব কোণকে বলা হয় অগ্নিকোণ। এই কোণে রান্নাঘর বানানোকে আদর্শ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। কেন? খেয়াল করবেন, দক্ষিণ পূর্ব কোণে সকাল থেকে শুরু করে সারা দিনই প্রচুর পরিমাণে আলো এবং বাতাস চলাচল করে, যেটা কিনা স্বাস্থ্যকর। বাড়ির মহিলারা ভোরবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে কাজ করতে চলে যান, আর দিনের বেশিরভাগ সময়ে রান্নাঘরে কাটান। আর খাদ্য যে ঘরে তৈরি হয়, অর্থাৎ যে ঘরের ওপরে সারা বাড়ির সমস্ত সদস্যের স্বাস্থ্য নির্ভরশীল, সেই ঘরটিকে তো স্বাস্থ্যকর হতেই হবে। তৃতীয় যে বিষয়টি মনে রাখবেন সেটা হলো বেডরুম। অনেকেই বেডরুমগুলোকে অনেকটা বড় করে বানান, আর তারপর আলমারি, ড্রেসিং টেবিল, আলনা, চেয়ার, টেবিল বা সোফা এইসব রেখে ঘরগুলোকে ঘিঞ্জি বানিয়ে ফেলেন। স্নান সেরে মাথা স্নান বেডরুমে, স্নানের পর চেঞ্জ করছেন বেডরুমে, কেউ এলে বসতে দিচ্ছেন বেডরুমে, টিভি দেখছেন বেডরুমে, বাচ্চা পড়ছে বেডরুমে। তাহলে এত বড় বেডরুম বানিয়ে কী লাভ হলো? আমার মনে হয় বেডরুম মূলত শোবার জন্য ব্যবহার করা উচিত। সেখানে যত কম কাজ রাখা যায় ততই ভালো। বেডরুম ছোট রেখে বরং একটা খোলামেলা বসার ঘর যদি বানানো যায়, মেইন দরজা দিয়ে ঢুকেই থাকবে এই ঘর,
টিভি ইউনিট থাকবে এখানে, লোকজন এলে বসবে এখানে, এমনকি বাড়ির ছোটোখাটো অনুষ্ঠান, জন্মদিন বা ভাইফোঁটার মতন সেগুলোর আয়োজন করা যাবে এখানে। এটা হবে একটা কমন স্পেস। তাই একটা সাধারণ বেডরুমের মাপ কিন্তু 10 ফুট বাই 12 ফুট অথবা 11 ফুট বাই 13 ফুটটাই যথেষ্ট। যাই হোক, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি। তবে খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে আসছি যেখানে বাড়ির আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা রাখবো। আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্টে সেটা লিখতে পারেন। ধন্যবাদ।